যদি তোমরা সবাই আমার কথা শোনো তাহলে আরো অফেন্সিভ খেলতে হবে, যোগী রাজ্য করতে হবে। আগে যোগী রাজ্য, পরে রাম রাজ্য। ধমকি চমকি দিয়ে এবার করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, একটা চ্যাম্পিয়নশিপ আসছে ওয়ার্ল্ডে, ওটা আমি গোল্ড মেডেল পাবো বলেই দিয়েছি। আমার মনে হয় সেদিন লাঠি চার্জ করে দেওয়া উচিত বাইরেটা। তুমি গেলেই লাঠি চার্জ হয়ে যাবে, কথাবার্তা বলে। আমার সেটার বাইরে বেরিয়ে গেছি, করতে পারিনি ওই ভদ্রমহিলা, অপারেশন করতে পারিনি, তাও বোধহয় জানে, সার্জারিও করতে জানে, ব্রেনও খুলতে পারে, সবই পারে। তো ও কি করে জানলো? ওকে জিজ্ঞেস। তা আমি বলছি 200 সিট, 200+। মন্ত্রিসভায় এদের অনেককেই দেখতে পাবো বলে মনে হয়। সাধারণ মানুষের মনে এবং আমাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে, যেটা যে সুদূর বিদেশ থেকে বাংলায় ফিরে আপনি সরকারের বিরোধিতা করেছেন, আপনাকে বারবার সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে, কেন? পছন্দ হয়নি বলে। এবং এই শাসক দল এখনো অবধি, কেয়ারটেকার সরকার, অত্যন্ত অসভ্য, অশিক্ষিত এবং অত্যাচারী, খুনি, রাহাজানকারী সরকার। মানে যা যা পৃথিবীর বদগুণ হয় এই সরকারে তা একদম ভরপুর রয়েছে। যে একটু চুরি, একটু মারামারি, এরম না, একদম ভরপুর। দে আর ডক্টরেটস ইন দিস অল দিস নুইসেন্স। এবং আমার মনে হয় এটা, এই সরকার একটা টেরারিস্ট হাব রয়েছে, সেটা লোকে বুঝতে পারছে না। ভাবছে একটু মানে লোকের ঘরে ঢিল মারছে, আগুন লাগাচ্ছে, চালাতে কাউকে ফেলে মারছে, কিন্তু এটা টেরারিস্ট হাব তৈরি হচ্ছে। আজকে এই মুহূর্তে হয়তো হাইলি সর্ট অফ টেকনোলজিক্যাল ওয়েপন্স ওদের হাতে আসেনি, হাই স্ট্যান্ডার্ড ওয়েপন্স হাতে আসেনি, কিন্তু এটা চলে আসবে খুব শীঘ্রই। তাই জন্য আমার ভূমি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমার এই লড়াই। আমার কোনো চেয়ারের জন্য আমি প্রত্যাশী নই, আমি কোনো পার্টির পোস্ট হোল্ড করি না। আমি বিজেপি করি, কিন্তু আমার কোনো পোস্ট নেই। আর আমি কোনো টাকা পয়সা ইত্যাদি কোনো ট্রানজ্যাকশনের মধ্যে আমি নেই, আমার কোনো প্রত্যাশাও নেই। এই যে সবাই সরকারকে দোষ দেয়, অনেকে বলে যে সরকারের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা হয়তো দোষী, কিন্তু যিনি একদম মাথায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সৎ ভালো মানুষ, আপনি মনে করেন সেটা? একেবারে না। মা মাটি মানুষ সব কটার পরিপন্থী। মায়ের হত্যাকারী, মাটি হননকারী, আর মানুষের হত্যাকারী। খুন, রাহাজানি, যাতে উনি এক্সপার্টিস দিয়েছেন, এবং ওর চারপাশে পুরো গুন্ডা পরিবৃত, এবং তারা অশিক্ষিত, এবং তারা ফুলে ফেপে একদম কলাগাছ এত পয়সা বানিয়ে নিয়েছে। উনি, তার কোনোটাই নয়, তার বিন্দুমাত্র কোনো গুণের পরিচয় আমি আজ অব্দি পাইনি, বাজে বকা ছাড়া। কিছুদিন আগে আমাদের রাজ্যে বিধানসভা ভোট শেষ হলো। 2026-এ আমরা যেভাবে বিধানসভা ভোট দেখলাম, আপনি আপনার জীবনে এত অহিংস ভোট দেখেছেন এর আগে কখনো? আমি অ্যাকচুয়ালি 30 বছর আমি এখানে ছিলামই না। তার আগে যা ভোট ফোট দেখেছি, সত্যি কথা বলতে কি, ইন্টারেস্ট না থাকতে লোকে সেটার দিকে তাকায় না। আমি অত রাজনৈতিকভাবে সচেতনও ছিলাম না, আর আমার কোনো রাজনৈতিক জ্ঞানও ছিল না, এবং আমার ইচ্ছেও ছিল না। এখন এসে আমি এই 21-এরটা একটুখানি খবর রেখেছিলাম, যখন বাংলা মনে হচ্ছে যে বাংলা যেন নড়বড় নড়বড় করছে একটু, তখন বুঝতে পারিনি। আসার পরে পদার্পণ করে দেখছি চারপাশে জ্বলছে। বিশেষ করে অভয়াকাণ্ড, আমি জানি না এটার নাম আমি কবে বলতে পারবো। ওটা আমার জীবন একদম এরম যাচ্ছিল, এরম করে দিয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? রাইট অ্যাঙ্গেলস এ ঘুরিয়ে দিয়েছে। সো দ্যাট ওয়াজ এ গ্রেট টুইস্ট। এবং তারপর আমি রিয়ালাইজ করেছি, আমি অনুভব করেছি যে এখানে চারিদিকে জিহাদি ভর্তি, টেররিস্ট হাব, ঠিক ঠিক করছে দেশদ্রোহী। আমি কিন্তু হিন্দু মুসলমান বলছি না। আমি এক্ষুনি এক ডক্টর সাইয়াদ বলে তার পডকাস্ট শুনছিলাম। ভারতবর্ষের বিখ্যাত লোক, তিনি হায়দ্রাবাদ থেকে করেন খুব সম্ভবত। আমি তো পডকাস্ট সব শুনি। উনি শেষ করলেন পডকাস্টটা, উনি বলে, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফিজ। আমি হ্যাটস অফ করি, আমার খোদা হাফিজ বলতে কোনো অসুবিধে নেই। কিন্তু এখন যা দাঁড়িয়েছে, আমার হিন্দু সচেতনতাটা জাগাতে, সনাতনী ধর্মটাকে বাঁচিয়ে রাখতে, আমি বন্দে মাতরম, জয় হিন্দ ছাড়া কিছু বলার কথা ভাবছি না। ভারত মাতা কি জয়, এই ধরনের স্লোগান ছাড়া আমি কিছু ভাবছি না। কিন্তু ওই মুসলিমের প্রতি আমার সম্পূর্ণ সশ্রদ্ধ প্রণাম রয়েছে, ওই মুসলিমের প্রতি। কাজে আমি
চাইছি এবং লড়াই করছি যাতে এই সরকার যত শীঘ্র সম্ভব বিদায় হয় এবং মানে বে অফ বেঙ্গলে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো হয়, যাতে আর সাঁতার কেটে উঠে আসতে না পারে দেশকে চালাতে। দেশদ্রোহিতে আমি পছন্দ করি না। তুমি ভাই যেখানে থাকবে, আমি ইংল্যান্ডে ছিলাম, সম্পূর্ণ ইংল্যান্ডের নিয়ম মেনে আমি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, ইন্টারন্যাশনাল যেটা ইংল্যান্ডের ব্রিটিশ ইউকে ড্রাইভিং লাইসেন্স, আমার একটা পয়েন্ট পর্যন্ত নেই আমার লাইসেন্সে। কাজে ওখানে যে কোনো মানে খুব মাথা ঠান্ডা মানে সিনিয়র ডাক্তার তাদেরও একটা দুটো চারটে পয়েন্ট থাকে লাইসেন্সে, একটু ওভার স্পিডিং হয়ে গেছে, ওখানে তো সবাই খুব নিয়মে থাকে, আমার একটা পয়েন্ট পর্যন্ত নেই। কাজে আমি ব্রিটেনে যখন ছিলাম আমি ভীষণভাবে ওদেরটা মেনেছি, ওদের কালচারে রয়েছি, কারণ ব্রিটেন থেকে মাইনে নিই, সংসার চালাই, আমার বাড়ি, ছেলে মেয়ে বউ সমস্ত কিছু ওখানে। আমি একদম ইংল্যান্ডের রুলটা অক্ষরে অক্ষরে ফলো করেছি, যে একটু দুর্গাপুজোর ঢাক বাজানো যায় রাত্রিবেলা, সেটা ওখানে বাজাইনি, ওখানে কেউ বাজায় না, আমরা হল ভাড়া করে দুর্গাপুজো করতাম, আমরা মূর্তি বিসর্জন দিতাম না, পারমিশন নিয়ে 10 বছরের মূর্তি, এই না 10 না 30 বছরের মূর্তি একত্র করে আমি নিজে ওখানে মার্সি নদীতে ফেলে এসেছি, যেটা টেমসের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, তো সেই নিয়মগুলো ওখানে যেমন মেনে এসছি, আমি আশা করব আমার ভারতবর্ষে যে থাকবে, তুমি আমি সকলে আমরা নিয়ম মেনে চলবো। এই ডিসিপ্লিন থেকে সরে যাওয়াটা আমি একদম সহ্য করতে পারি না। আমি আমার ছেলেমেয়েদেরও খুব শক্ত হাতে মানুষ করেছি, আমি নিজে শক্ত হাতে মানুষ হয়েছি, টিচার থেকে আরম্ভ করে গুরু সবার কাছে বকা খেয়েছি, আমি এরকম একটা মানুষের কাছে বকা খেয়েছি এবং মানে রীতিমতো বকা খেয়েছি। আমার দোষ কি? সামান্য গানে ভুল। এইভাবে আমি মানুষ হয়েছি এবং উনি ওই বকাটা দিয়েছেন বলে আজকে আমি হারমোনিয়াম ধরে 2 ঘন্টা গান গাইতে পারি। আজকে টিচারদের কাছে তাড়া খেয়েছিলাম বলে, কানমলা খেয়েছিলাম বলে আমি আজকে ইংল্যান্ডে গিয়ে 30 বছর বুক ফুলিয়ে ডাক্তারি করে এসেছি। বাবা কি বলবো আর কি, লাঠিপেটা কানমলা মাথায় গাঁটটা মেরেছিলেন বলে আজকে দাঁড়িয়ে আছি। মা পর্যন্ত, মার কাছে মার খেয়েছি একাধিকবার, কিন্তু সেই মারটার প্রয়োজন ছিল। আজকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা লোক আনরুলি হয়ে গেছে। মার না, মানে চরম ধোলাই দিয়ে ঠিক করতে হবে, এটা আমি বিশ্বাস করি। কথাটা র্যাডিক্যাল শোনাচ্ছে, কিন্তু ইট ইজ নিডেড। যত বড় রোগ তত বড় সার্জারি, তাই না? ছোট্ট রোগ ছোট্ট সার্জারি, বিশাল রোগ বিশাল ক্যান্সার, এইখান থেকে এই অবধি সার্জারি। ওকে, মাথার মধ্যে রোগ, মাথা খুলে সার্জারি। আমি এটা বিশ্বাস করি। লেটস বি সাইন্টিফিক। আমাদের ভীষণ ডিসিপ্লিন আনার দরকার হয়ে পড়েছে এবং আমি তার জন্য ভীষণভাবে তাকিয়ে আছি পুরো গভর্নমেন্টটা কবে ফর্মড হবে। আমার কথা কিছু যেন তারা শোনে, আমি তাদের অনুরোধ করব। আমার কোনো মন্ত্রিত্ব ইত্যাদি যা যা চায় লোকে, আমার কিছু চাই না, আমাকে অ্যাডভাইসটা নিলেই হবে, অ্যাডভাইজার পোস্টটাও আমি চাই না। 2011-এ আমরা একটা সরকার বদল দেখেছিলাম, মানে ঠিক সেই সময় নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তায় মুড়ে ফেলেছিল নির্বাচনটাকে, ঠিক একইভাবে আমরা দেখলাম 2026-এও নির্বাচনটাকে আরো বেশি নিরাপত্তায় মুড়ে ফেলা হলো। মানে এই কৃতিত্বটা কি, এই যে অহিংস ভোট হয়েছে, এত কম মারপিট, কোনো মানে ভায়োলেন্স নেই, এটা কি শুধুমাত্র নির্বাচন কমিশনের কৃতিত্ব? একদম, কারণ আমরা ডিসিপ্লিন ভুলে গেছি তো। যেখানে যে এক ক্লাস ভর্তি যদি দুষ্টু ছেলে থাকে, তাহলে টিচারের কৃতিত্ব সেটাকে ভালো রেজাল্ট করানো এবং ক্লাসের ডিসিপ্লিনটা মেনটেন করা। নির্বাচন কমিশন অসাধারণ কাজ করেছেন কিছু কিছু জায়গায়, মানে কি বলবো, যদি 500 দুষ্টু ছেলে থাকে, দুটো দুষ্টুমি করবে না, হতে পারে না। সেইখানে যে পোস্টটা, যে স্টেপটা নেওয়া দরকার নিয়েছেন, তা সত্ত্বেও অত কঠিন বজ্র আঁটুনির সম্বন্ধে কিছু কিছু জায়গায় ফসকাগেরও ছিল। এটা আমাদের কিছু করার নেই, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নেক্সট ইলেকশনে আমি শিওর একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের লোকে কিউ দিয়ে যাবে, ভোট করবে, চলে আসবে। সেই ব্যবস্থা যদি আমাকে গভর্নমেন্ট আমার কথা শোনেন, যদি তোমরা সবাই আমার কথা শোনো, তাহলে সেটা করা খুব একটা অসম্ভব নয়। নির্বাচন কমিশন এত নিরাপত্তায় মুড়ে ফেলার পরও যে ঘটনাটা চোখে পড়েছে আমাদের, যে আমরা তো ভবানীপুরে ছিলাম ভোটের দিন, 77 নম্বর ওয়ার্ড যেটা ভবানীপুরের কালমার্কস সরণি, সেখানে যখন শুভেন্দুবাবু যায়, একদিক দিয়ে সিএম এর গাড়ি ঢোকে এবং শুভেন্দুবাবুর কনভয়কে ছেড়ে মিডিয়ার গাড়িগুলোকে আটকে দেয় এবং পুলিশ বলে নিয়ম নেই ইলেকশন কমিশনের। অথচ দেখা যায় সেখানে মানে প্রায় 100-200-র মতো মুসলিম ছেলে মহিলা তারা ওখানে জমায়েত করে রয়েছে। এটা তো ইলেকশন কমিশনের নিয়ম ছিল না। পুলিশ তাদেরকে বাধা না দিয়ে মিডিয়াকে বাধা দিচ্ছিল সেখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ির সামনে মুক্তদলের মোড়ে ওই জয় হিন্দ ভবনের সামনে যেখানে চোরেদের আড্ডা, অসভ্যদের, বদমাইশদের আড্ডা, সেখানেও এই জিনিস আমি নিজে লক্ষ্য করেছি। একটু দূর থেকে শুভেন্দুবাবুকে গাড়ি থেকে নেমে দৌড়তে হয়েছে, জয় বাংলা স্লোগান সবাই দিচ্ছিল। এখন জয় বাংলা স্লোগানটা আমি একটুখানি আগে আমার এটা মাথায় আসেনি পার্টিতে পার্কোলেট করা, তা নাহলে আমি ওদের শিখিয়ে দিতাম জয় বাংলায় বলতে হবে কি। তুমিও রাস্তা দিয়ে যাচ্ছ, হয়তো তোমার ঘিরে জয় বাংলা বললো, তুমি বললে নর্মাল স্যালাইন লাগবে, জয় বাংলা একটা কনজাংটিভাইটিস, বাংলাদেশ থেকেই এসে আমাদের জয় বাংলা হয়েছে, চোখে জয় বাংলা, সব গগলস পরে ঘুরছে, লাল চোখ জল পড়ছে, ওটার ট্রিটমেন্ট হচ্ছে নর্মাল স্যালাইন।
মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক লাগবে, বলে তোর জ্বর বাগান হয়েছে, চকচকের ডাক্তার দেখিয়ে আয়, আর না তো নর্মাল স্যালাইন আর জলের ঝাপটা দিয়ে একটু অ্যান্টিবায়োটিকে লাগতে পারে বলে দেবে, তাহলে ওরা চুপ হয়ে যাবে। জয় বাংলার জবাব দেওয়ার কোনো মানে হয় না, ওটা একটা বিদেশি স্লোগান। বাংলার নামটাকে কলুষিত করে দিয়েছে ওরা, বাংলা অস্মিতা বলে চেঁচিয়ে বাংলাকে ডুবিয়েছে। অস্মিতা বানানটা সবাই করতে পারে না, বেশিরভাগ লোকই অস্মিতা বানানটা লিখতে পারবে না। আর যেখানে লিডার এই মানে হারে মূর্খ এবং মানে অচেতন, অচেতন বললে তো খুব সম্মান দেওয়া হবে, কি কোনো ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে, সেইখানে আমাদের মানে এই এগুলো এক্সপেক্টেড। ওই ওয়ার্ডে, ওই স্ট্রিটে, ওই সব জায়গায় ওরকম হবেই। পরের বার আরেকটু, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো পুরো চটিচাটা দলদাসী ছিল, আস্তে আস্তে হয়তো ওরা ইন্ডিকেশনটা পাচ্ছে, বদলাচ্ছে। নির্বাচন কমিশন ডিফেন্সিভ এখনো, আরো অফেন্সিভ খেলতে হবে, যোগী যোগী রাজ্য করতে হবে, আগে যোগী রাজ্য পরে রাম রাজ্য। যতদিন না বিধানসভা ভোট হয়েছে, মানে 23শে এপ্রিলের পরও দেখা গেছে যে বুথ সমীক্ষাগুলো হয়েছে তাতে টিএমসি এগিয়ে রয়েছে, কিন্তু 29শে এপ্রিল ভোটের পর সন্ধ্যে থেকে দেখা যাচ্ছে বুথ সমীক্ষাগুলো সবকটাতেই প্রায় বিজেপি এগিয়ে। বিজেপি মোট কত আসন পেতে পারে বলে আপনার মনে হয়? মানে এটা তো বলা মানে একদম মানে আমার ওই ধরনের স্ট্যাটিস্টিক্যাল এক্সপার্ট আমি নই। এটা পড়াশুনো করতে হয়, পড়াশুনো করেও বোঝা যায় না। কেন কি, তুমি তোমার কথাই ভাবো, তুমি ধরো ভোট দিচ্ছ, তুমি আমার জন্য ছোট, তুমি বলছি, তুমি ভোট দিচ্ছ ধরো ক্যানিংয়ে, ডায়মন্ড হারবারে, সেখানে এবার আমাকে তুমি চেনো না, আমি বুকে তো যাই লাগিয়ে থাকতে পারি, তাই না? আমি একটা ওই যে যেগুলো করে ইন্টারপোল যে এজেন্সিস গুলো, আমি বললাম আমি একটা স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি, হ্যাঁ, কানে কানে জিজ্ঞাসা করলাম বা তোমার একটা ফর্ম দিলাম, তোমার পক্ষে বলা মুশকিল আছে তুমি কাকে ভোট দিয়েছো। প্রথম কথা, ভোট কে কাকে দিয়েছে বলা উচিত নয়, এটা তো ভোটের একটা নিয়ম, গণতান্ত্রিক অধিকারের সঙ্গে আসে। তুমি আমাকে বলতে বাধ্য নও, বলা উচিতও নয়, আমিও তাই তোমায় বলতে বাধ্য নই, যদিও আমার ভোট নেই, যাই হোক। তো সেইখানে কে কি বলেছে বলা মুশকিল, এর ট্রেন্ড কিভাবে ওরা মেজার করে সেটা বলা মুশকিল। যেমন আমরা যখন মেডিসিনে যখন স্ট্যাটিস্টিক্স করি, তখন আর কি মানে, ধরো আমি ইন্টেন্সিভ কেয়ারই করতাম, ধরো 4টে ভেন্টিলেটর চলছে কি 14টা ভেন্টিলেটর চলছে বড় জায়গায়, 14টা পেশেন্ট কি খেয়েছে কি হয়েছে, কারো সার্জারি হয়ে ভেন্টিলেটরে গেছে, কেউ স্ট্রোক হয়ে ভেন্টিলেটরে গেছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে ভেন্টিলেটরে গেছে, ইউ আন্ডারস্ট্যান্ড, কেউ রাস্তায় ধাক্কা লেগে ভেন্টিলেটরে গেছে। তো সেই স্ট্যাটিস্টিক্সের ডিটেলস, এখানে তো ডিটেলস মানে কি, আপনি কাকে ভোট দিচ্ছেন কাকে দিচ্ছেন না, এই প্রশ্নের বাইরে তুমি কি করবে, সে বলতে পেরেছে কিনা আমার সন্দেহ। হয়তো এটার মধ্যে অনেকটাই আর কি অ্যাজাম্পশন রয়েছে, মানে আমি ধরে নিয়েছি ইনি ভোট দিচ্ছেন আর কি, আমাকে দেখে তুমি ধরে নিলে ইনি ওখানে দেখবেন, মানুষের মনে কি আছে কেউ ভাই জানে না। কাজে স্ট্যাটিস্টিক্সের উপর আমি একদম বিশ্বস্ত নেই। সমস্ত তবু বলি, যারা স্ট্যাটিস্টিক্স করে, যারা প্রফেশনালি করে, তাদের নিশ্চয়ই কোনো টুলস আছে, টুলস অফ অপারেশন আছে, সেইভাবে তারা একটা সিদ্ধান্তে আসে। বেশিরভাগই বলছে বিজেপি সুইপিং মেজরিটি। আমি বলবো আমার দেখে ফেকেই মনে হচ্ছে, আমি বরাবরই মানে, যেমন ভালো টিমটা আমার খেললে, লিভারপুল যখনই খেলে মনে হয় আজ 5 গোল দেবো, রোজ তো 5 গোল হয় না, 2 গোল হয়, 1 গোল হয়, বহু সময় হেরেও ফিরে আসি, তাই না? ব্রাজিল যখনই খেলে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো, সবসময় তো হয় না। তো আমি বলছি 200 সিট, 200 প্লাস। কিন্তু তৃণমূলের তরফ থেকেও তো বলা হচ্ছে তারাও 200-র বেশি আমি পাবে। ওদের সম্বন্ধে কোনো আলোচনাই করতে চাই না, দে আর নট অফ মাই ক্লাস অ্যান্ড স্ট্যান্ডার্ড। আমি আমি বলছি আমি ডাঙায় থাকি, পাতালের তলায় একটা কেঁচো নড়বড় করছে, ওইটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। ওরা জাস্ট জাস্ট লিভ অ্যাসাইড দেম, ওরা যা খুশি বলতে পারে। ওরা চুরি করেছে, জোচ্চুরি করেছে, পুলিশ হাতে নিয়ে এতদিন যা তা করেছে, খুন রাহাজানি এবং ধর্ষণ, মানে স্পেশালিস্ট ওরা, সেইগুলো সব ওরা বেরিয়ে গেছে আজ অব্দি, ওরা যা খুশি বলতে পারে। 4 তারিখ সন্ধ্যেবেলা আমরা দেখতে পাবো কত। আমার আশা আছে 200, আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, আমি পজিটিভ মাইন্ডেড লোক, আমরা 200 প্লাস পাবো এবং মন্ত্রিসভা গঠন করবো। 2021-এ যেটা দেখা গেছে যে উত্তরবঙ্গ প্রায় বিজেপির দখলে, কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সিট বের করতে পারেনি সেভাবে বিজেপি। এবার কি মনে হয় দক্ষিণবঙ্গের মানুষও পাল্টাচ্ছে? দক্ষিণবঙ্গের মানুষ ওই যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তারা 90% প্লাস, 90 প্লাস ভোট করতে পারে না। কেন কি, বহুতল থেকে কিছুই না, ধরো তুমি একটা অনেক উঁচু ফ্ল্যাটে থাকো, আর বানায় থাকো ধরো, তা আমি গেটটা চাবি দিয়ে দিলেই তো হয়ে গেল, গেটের কাছে কিছু মাস্তান ঘুরে বেড়ালেই তো তুমি আর ভয় পাবে না, ভয় পাবে। এবার কি হচ্ছে, আরবানার মধ্যে ভোট সেন্টার হয়ে গেছে, সবাই নেমে ভোট দিয়েছে, যদিও ওখানে বহু মানে দুশ্চরিত্র লোক লুকিয়ে থাকে, সরি। তো এইরকম অনেকগুলো হয়েছে যেখানে একটু সুবিধা হয়েছে, ভোটাররা ভোট দিয়েছে। এবং আমি নিজে বুথে বুথে ঘুরছিলাম, শুভেন্দুবাবুর সঙ্গে না, ওর পিছনে, ও চলে যাওয়ার পরে আমরা শ্যাডো করছিলাম, সেইখানে আমি লক্ষ্য করেছি যে ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে ভবানীপুরে। তারপরেও এখন চুরি করার চেষ্টা করছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি, এটা অন্য ফেজ। আমার মনে হয় দক্ষিণবঙ্গ এবার ঝেড়ে দেবে, আর নর্থ
মানে উত্তরবঙ্গে মোটামুটি সেট হয়ে গেছে রেজাল্টটা, টোনটা সেট হয়ে গেছে। ওই সাহসটাও ছোঁয়াচে, যেমন ভয় ছোঁয়াচে, এই ভয় ভয় ওখানে এই হয়েছে ওখানে হয়েছে, ভাই বেরোস না, এটা ভয়। আবার সাহস হচ্ছে এই সবাই বেরিয়েছে চল, এটা তো খুব সাধারণ, সব মানুষই তাই করবে, তুমিও তাই করবে আমিও তাই করবো। বাইরে বুম পড়ছে, আমি তোমাকেও বলবো তুমি মা বেরিয়েও না, আমিও বেরোবো না। এবার বাইরে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে, আমি তোমাকে বলবো এই চলো আমরা হরে কৃষ্ণ হরে রাম করি, আমিও বেরোবো। তা এইটা যে হয়েছে, দক্ষিণবঙ্গ মনে হয় জবাব দিয়ে দিয়েছে। আমি বহু ক্যান্ডিডেটকে চিনি এবং মানে প্রার্থনা করি ভগবান তারা যেন সবাই জেতে। আমার বন্ধু পর্যন্ত ভোটে দাঁড়িয়েছে, ডক্টর শারদ দত্ত মুখার্জি, আমার চেয়ে একটু জুনিয়র, বন্ধু না ভাই বলবো, এরম ভোটে দাঁড়িয়েছে বহু লোক, চেনাশোনা, সন্দীপ ব্যানার্জি, পাপিয়াদি আমার সাউথ পয়েন্টের 2 বছর সিনিয়র, পাপিয়া অধিকারী, শুভেন্দুবাবুর সঙ্গে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। উনি আমায় রজতদা বলে স্ট্রেট ডাকেন। তো আমার শুভেন্দুকে প্রচন্ড ভালো লাগে, কাজে এরা যেন জেতে আমি তাই মনে করি। সজলবাবুকে চিনি, তাপসদাকে চিনি, কাজে অনেক মানে ক্যান্ডিডেট আমার সঙ্গে চেনা আর কি। তো দীপাঞ্জন চক্রবর্তী, সো আই উইশ দে অল উইন। আমার মনে হয় দে আর অল উইনিং অ্যাকচুয়ালি। মন্ত্রিসভায় এদের অনেককেই দেখতে পাবো বলে মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন, তারপরেই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিজের পাড়া ভবানীপুর বাড়িতে বাড়িতে গিয়ে তিনি প্রচার করেছেন। এমনকি ভোটের দিন যিনি মানে শুধু ভোট দিতে বাড়ি থেকে বেরোতেন, আগে সারাদিন বাড়িতে থাকতেন, সে ভোটের দিন সকাল 8টা থেকে কেন্দ্রগুলোতে ঘুরে বেরিয়েছে। ভয় কাজ করছে? হ্যাঁ, ও জেনে গেছে। আরে বাবা ওইটুকু এতদিন পলিটিক্স করছে, ওইটুকু তো হাওয়া দেখতে পেয়েছে। ওকে খেয়ে ফেলেছে। ওই কি যেন বলেছে? "হোদল কুতকুত, মোটা ভাই ফোরে" যা বলেছে, এবার আমি বলছি না বাবা, অমিত শাহকে আমার বেশ ভালো লাগে। মোদিজির তো আমি ভক্ত, আমি অমিতজিরও ভক্ত। তো ওইসবগুলো বলেছে, ওগুলো বলা মানেই তো হেরে যাওয়ার সাইন, তাই না? হঠাৎ তুমি আমাকে গালমন্দই বা করবে কেন? একদম খেয়ে ফেলেছে। বোয়াল মাছের চুনোপুঁটি গিলে ফেলেছে। এই চুনোপুঁটি ছোট্ট জায়গায় ছটফট, ছটফট করছিল। এখন সেই জলও শুকিয়ে গেছে, বোয়াল মাছ গিলে ফেলেছে। ভোট তো শান্তিপূর্ণভাবে হয়ে গেল, কিন্তু মেন গন্ডগোল আমরা যেটা দেখি যে কাউন্টিং এর দিন হয়, বিজেপি কর্মীদের মারধর করে বের করে দেওয়া হয়। ইয়েস! বিশেষ ব্যবস্থা কি নেওয়া হচ্ছে এবার? এইবার সেই এগুলো আমি আমি না আমাকে আরেকটু পড়াশুনো করতে হবে। পড়াশোনা করতে হবে কি, ইভিএম মেশিনটা তো ১ম শুনলাম। আমি কম্পিউটার জানি, আমার লেভেলে যা লাগে, আমার মেডিসিনের সঙ্গে যেটুকু রিলেটেড, ভেন্টিলেটর রিলেটেড, অপারেশন থিয়েটার রিলেটেড কম্পিউটারটা আমি জানি। জানি না বলব না, কিন্তু এগুলো আমাকে একটু পড়াশোনা করতে হবে। কারণ আমি সঠিক জানি না যে ইভিএম মেশিনটা একটা আইসোলেটেড সিস্টেম, এটাই জানি। এটা কানেক্টেড নয় ইন্টারনেটে, হ্যাক-ট্যাক হবে না। চুরি করে কি কোনো লাভ আছে? আমি জানি না। ধরো এই ফোনটা আমার নামে রেজিস্টার্ড, এটা খুঁজে না পেলেই তো জানা যাচ্ছে যে আমার কাছে ফোনটা নেই। আর এই ফোনটা লক করে দেওয়া যদি থাকে তুমি তো খুলতে পারবে না। এই ফোনটা নিয়ে তোমার কোনো লাভ নেই। কাজে আমার মনে হয় চুরির জায়গা খুব কম। তবু এরা না সবকিছুই করতে পারে। কারণ এরা তো ওইটাই রিসার্চ করেছে। ওরা যদি এরমভাবে পড়াশোনা করত, সবকটা লোক পাস করে যেত। ওরা ঠিক যে জেহাদি গ্রুপটা, জেহাদি জাতিটা, এই প্রজাতিটা সারা পৃথিবীতে কি করেছে? ওরা শুধু আবাদি, আবাদি, আবাদি। আবাদি আর জেহাদি, আবাদি আর জেহাদি। ১০টা ১২টা করে ছেলে মেয়ে, মহিলাগুলোর কোনো সম্মান নেই। মেয়েদের দেখতে পারে না। তারা শুধু মেয়েদের একটা রিপ্রোডিউসিং মেশিন হিসেবে ব্যবহার করে। মানে তারা শুধু চায় যে মেয়েরা আসবে এবং মেয়েদের শুধু মানে আবাদি দেবে, এবং তারা মুসলমান ধর্মে কনভার্টেড জন্মে থেকেই। ২টো ছেলে মারা যাবে, ২টো ছেলে গুলি খাবে, ২টো ছেলে বোমা দিয়ে গিয়ে ওই করবে, ২টো ছেলে জেলে থাকবে। যদি বাকি ২টো জ্বালায় তারা কোনো রকমের রুটি চালিয়ে নেবে এবং তারা আবার আরো ২০টা বাচ্চা পয়দা করবে। এই যে একটা ডিজেনারেটেড জাত একটা, ওরা জেহাদি, ওদের কিসের জেহাদি? এখানে ছিলিস-টিলিস ভালো ছিলিস, বাংলাদেশে আগুন লেগেছে, এখানে ঢুকে এখানে জেহাদি করছিস। পাকিস্তানে জাহান্নামে যা না, তোদের পছন্দ থাকলে পাকিস্তানে যা, চায়নায় যা। ওখানেই তো মেরে চামড়া তুলে দেবে। এই যে জেহাদি এবং বিক্ষোভধারী লোকেরা, এদের আমি মানে জাস্ট মানে আমি নিতে পারি না। এবং আ কড়া হাতে এদের দমন না করলে আমাদের এখনো বিপদ আছে। কাউন্টিং এর দিন যা শুনেছি যেটা হতো, আগে তো একটু ম্যানুয়াল ছিল। এরম কাউন্টিং লিখে ফিকে। এখন বোধহয় পুরোটাই ইলেকট্রনিক। ট্যাগ ইন করলে বোধহয় কম্পিউটারে যাবে, আমি জানি না। ওই পড়াশোনাটা আমার করা নেই। আমি পরের বার নিশ্চিত ভাবে আরো পড়াশোনা করব, আরো আপডেট থাকবো। পড়াশোনা না করে বলা উচিত নয়। ধমকি-চমকি দিয়ে এবার করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, কি ভোট হয়েছে ইভিএম এ, মানে কোন ঠিকানায় কোন বুথে রেজিস্টার্ড সেগুলো সব জানা যাচ্ছে। চুরি-ফুরি করেও খুব একটা লাভ হবে না। বুঝলে? ২০ টা ওই যে মেশিন ২০ টা তুমি চুরি করে নিলে, ফেলে দিলে গঙ্গার জলে। আগে তো সেই ব্যালট পেপার গিলে খেয়েছিল একটা জন্তু। কোথাকার একটা জন্তু এসে সে কাগজ খায়, এই দেখলাম মানুষ জন্তু। কাগজ খাচ্ছে। তো সেইগুলো পুকুরে ফেলে দিচ্ছে। ওগুলো করা যাবে না এবার বলে মনে হয়। করা গেলেই তো এলার্ট হয়ে গেল। তাহলে আমার এখানে ওই কোথায়? ধরো এই বিল্ডিংটা রেজিস্টার্ড আছে। এই বিল্ডিং এর ইভিএম এ কোথায়? সেই ইভিএম মেশিন গুলো দিয়ে আমার মনে হয় খুব একটা চুরি করা যাবে না। তাও ভাই এরা যা খুশি করতে পারে। আমার মনে হয় সেদিন লাঠিচার্জ করে দেওয়া উচিত বাইরেটা।
তুমি গেলেই লাঠিচার্জ হয়ে যাবে, কথাবার্তা বলে আমার সেটার বাইরে বেরিয়ে গেছি। মানে কিছু পেশেন্ট আছে না, যে আচ্ছা দেখি দুদিন ড্রিপ চালাই, অ্যান্টিবায়োটিক দেখি ভালো হয় কিনা, এই ব্যাপারটা নেই। এখন ঢুকলেই পেট ওপেন করে দাও, পেটে গুলি লাগলে যা হয়, স্ট্যাব ইঞ্জুরি যা হয়, আমরা কি করি? ইমিডিয়েট রিসাসিটেশন অ্যান্ড সার্জারি, পেট খুলে দাও, পেট খুলে তাকে বাঁচাও। কেন করছি? বাঁচানোর জন্য। আমি বলবো যে ইলেকশন কমিশনকে, ইসিকে বলবো যে আপনারা দয়া করে একটু শক্ত হাতে, মানে ওই দিন ভোর 6টা থেকে রাত্রির 10টা অবধি আপনারা শুধু এইটা রাখুন। একবার রেজাল্ট বেরিয়ে গেলে তো হয়ে গেল। আর তারপরেও কিন্তু আমাদের 2 মাস প্রোটেকশনের দরকার আছে। কারণ এরা ভাঙচুর, সবচেয়ে বড় কথা কি দেখবে, কখনো দেখেছো একটা লোক এসে ডাইরেক্ট কারোর সঙ্গে কনফ্রন্টেশন করছে? কখনো করবে না। কারণ কাপুরুষ তো, সাপ তো, এক বিষাক্ত জিনিস এরা। এরা সবসময় দল 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 মব, পিছনে দেখবে 10 জন গিয়ে বাড়িটা ভাঙচুর করলো, তুমি বুঝতেই পারলে না কে ভাঙচুর করলো। একজনের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। এই মব কালচার, স্টোন পেল্টিং, এগুলো একদম মানে পুরো বর্বর জায়গা থেকে উঠে এসছে, বর্বর জিনিসগুলো এখানে ঢুকে গেছে। আমি তো বলবো সকালবেলা লাঠিচার্জ করে ফাঁকা করে দাও ভাই। বাইরে জমায়েত করে তুমি কি করবে? তোমার দরকার নেই, বাড়িতে গিয়ে যাও, ওয়াচ দ্য টেলিভিশন, আর রেজাল্টটা সেখানে দাও, যাও, গেট লস্ট, এটা বলে দেওয়া উচিত। রাদার দেন যে কেন আপনারা আছেন, যুক্তি করছে, মাথা চুল করছে, কেন আপনি চেয়ারে বসে আছেন, মারো ডান্ডা, চেয়ারে বসার নিয়ম নেই, সার্কুলার দিয়ে দেওয়া, এই হবে না, কাউন্টিং চলছে, জাস্ট গেট লস্ট। মিডিয়া একদিকে থাকবে, প্রোটেক্টেড থাকবে, বাকি সব গেট লস্ট। আর মিডিয়াদের তো ভিড় করার দরকার নেই, তোমরাও বাইটের জন্য যাবে না, বাড়িতে বসে দেখবে রেজাল্টটা, ভিড় করে কি হবে? এই যে আপনি কম্পিউটারাইজড ব্যাপারটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কনফিডেন্সের সাথে বলেছে যে টেবিলে গণনা হয় এক, কম্পিউটারে কাউন্টিং আলাদা রেজাল্ট আসে। উনি এতটা শিওর কি করে হচ্ছেন? ও চোর বলে? আমি তো বুঝতেই পারবো না পকেট কি করে মারে। তুমি পকেট মেরেছো কখনো? মারোনি তো। তুমি আমার পকেট মারতে পারবে? পারবে না, তোমার জানা নেই। যে পকেট মার, সে দেখে নিয়েছে আমার মানিব্যাগটা কোথায় আছে, আমি কি শেপের প্যান্ট পরেছি, সে ঠিক তুলে নেবে 2 আঙুলে। চোর পকেট মার। চুরি করেছে আজকে মানে বছর ধরে, সমস্ত পরিবার ফুলে ফেঁপে, সব কটা ক্লাস 8 পাস অ্যাভারেজ, 2-1 টাকায় পয়সা দিয়ে ডাক্তার ফাক্তার করেছে, সেগুলো আবার খুনি ডাক্তার, সেইগুলো মার্কেটে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন ওদের ওরা সব জানে। ও শুধু একটাই করতে পারেনি, ওই ভদ্রমহিলা অপারেশন করতে পারেনি, তাও বোধহয় জানে, সার্জারিও করতে জানে, ব্রেনও খুলতে পারে, সবই পারে তো। ও কি করে জানলো? ওকে জিজ্ঞেস করো। একটা শেষ প্রশ্ন করব, পশ্চিমবঙ্গ এখন এমন একটা জায়গায় রয়েছে যেখানে সবচেয়ে বেশি পোস্টপোল এবং প্রিপোল ভায়োলেন্স হয়। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ একটি পোলারাইজড রাজ্য। আপনি রাজ্যের বাইরে, দেশের বাইরে থাকলেও রাজ্যবাসী হিসেবে কতটা লজ্জিত আপনার জন্য এই আমি কথাগুলো? চরম লজ্জিত। আমি আমার বাঙালি জাতির জন্য আমি বাঙালি নিয়ে আলাদা করে গর্ব করি না, আমি তো ভারতীয়, এইটাই বোঝাতে চাই। তুমি হঠাৎ ও পাঞ্জাবি, ও গুজরাটি, ও মারোয়ারি, ও উড়িয়া, এগুলো বলে লাভ কি আছে? নেপালি, আমরা তো ভারতীয় সবাই। যারা আমরা ভারতীয় সবাই জয় হিন্দ, বন্দে মাতরম বলবো, ভারত মাতা কি জয় বলবো, হর হর মহাদেব বলবো, হরে কৃষ্ণ হরে রাম বলবো। তোমার মানে আরাধ্য দেবতা আলাদা। তুমি কৃষ্ণ পুজো করো, আমি শিব পুজো করি, আমাদের তো বলার দরকার নেই। তুমি কখনো বলবে না যে উনি শিব পুজো করেন, আমি ওর বাড়ি যাবো না। আমি বলবো এ ও হরে কৃষ্ণ করে, আমরা তো সব এক। করলে কত সুন্দর দাঁড়ায় জিনিসটা। আমাদের তো জাতিভেদ করার দরকার নেই। আমি অত্যন্ত লজ্জিত বাঙালি জাতির জন্য, স্পেশালি আমাদের এত গুণী জাত ব্রেন ড্রেন হয়ে গেছে। ডায়াসপোরা জিনিসটা বোঝো তো, যে ডায়াসপোরা ব্রেন ড্রেন। সমস্ত বাঙালি যারা একটু কৃতি, তারা বাইরে থাকা ছাড়া উপায় নেই। এই আমার মতোই কিছু ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ওস্তাদ আছে। একটা চ্যাম্পিয়নশিপ আসছে ওয়ার্ল্ডে, ওটা আমি গোল্ড মেডেল পাবো বলেই দিয়েছি। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। এরকম আরো দু একটা কম্পিটিটর আছে আমার, যারা ঘরের খেয়ে মনের মোস্তারায় আমারই মতো লোক। বাকি সবাই পালিয়ে গেছে। কি দরকার আছে এই মমতাজ বেগমের সঙ্গে লড়ার জন্য? একটা কোয়ালিফাইড ডক্টর, যেটা প্রফেশনাল প্র্যাকটিস করে, সফিস্টিকেটেড এনভায়রনমেন্টে থাকে, ভালো গাড়ি চালায়, ভালো খায় দায়, তার দরকার কি আছে এই অসভ্যদের সঙ্গে করার? আমার কেন জানি না, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমি নেমে এসে এটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আমি এটার সঙ্গে কেন জড়িয়ে পড়েছি সেটাও আমি জানি না, কিন্তু আমার ভেতরের একটা আবেগ। জয় হিন্দ বন্দে মাতরম বলে ঝাঁপিয়েছি, শেষ দিন অবধি থাকবো। জন্মভূমি একটু ভালো হয়ে গেলে তখন আমি ভাববো যে আমি কোথায় গিয়ে, ওয়ার্ল্ডের কোন জায়গায় গিয়ে শান্তি পাবো, কোথায় গিয়ে থাকবো। আগে জন্মভূমি ক্লিয়ার করা দরকার, এটাই আমি বলতে চাই। অসংখ্য ধন্যবাদ।